নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করি। তবে সমস্যা নিয়ে আলোচনা করি যেমন, ঠিক তেমনভাবেই শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধানেরও একটা পথ আপনাদের সামনে তুলে ধরেন। আজকেও তেমনই একটা সমস্যার কথা আলোচনা করব, যে সমস্যাটার কথা যারা সদ্য মা বাবা হয়েছেন তারা তো ভুগছেনই, এমনকি যারা একটু বয়স হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যাটা রয়েছে। সেটা হচ্ছে বাচ্চাদের ভাইরাল ইনফেকশন। সারা বছরই বাচ্চাদের কম বেশি নানান সময় ভাইরাল ইনফেকশন হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে বাচ্চাদের এত ঘন ঘন ভাইরাল ইনফেকশন কেন হয়, যেসব বাচ্চাদের ভাইরাল ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা কিভাবে ট্রিটমেন্ট করেন, এবং এই ভাইরাল ইনফেকশন যাতে ঘন ঘন না হয় তার জন্য আমরা কী কী প্রসেস অবলম্বন করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি শহর কলকাতার অন্যতম বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মলনার মুখার্জি। এর আগেও আপনি আমাদের দর্শকদের অনুরোধে লাইভ অনুষ্ঠানে এসেছিলেন, সেখানেও আমরা বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে যে এখন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ভাইরাল ইনফেকশন। তো বাচ্চাদের এত ঘন ঘন ভাইরাল ইনফেকশন কেন হয় বলুন তো? দেখুন, বাচ্চা মানে কি ছোট, তাহলে তাদের সবকিছুই কিছুটা ম্যাচুরিটি কম, পূর্ণতা পায়নি। তো সেই জন্য তাদের মাথা বলুন, শরীরের বিভিন্ন অঙ্গ সেগুলো যেমন আস্তে আস্তে পূর্ণতার দিকে যাচ্ছে, তেমনি তাদের ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটাও আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, পরিণতি পাচ্ছে। এবার এই পরিণতি পাওয়ার সম্পূর্ণতা হওয়ার আগে যেহেতু বাচ্চাদের ইনফেকশনের প্রবণতাগুলো বেশি আসে, সেই জন্য অল্প একটু ইনফেকশন ঢুকলেই তার প্রকোপগুলো, তার রোগ লক্ষণগুলো অনেক বেশিভাবে প্রকাশ পায়। আচ্ছা, এবার তার ইনফেকশন আসছে কি করে? কারণ বাচ্চাদের অনেক জায়গায় যেতে হয়। ধরুন একটু বড় যারা বাচ্চা তাদের স্কুলে যেতে হয়, কম অপেক্ষাকৃত যারা ছোট বাচ্চা তাদের দেখাশোনা করার জন্য অনেক সহকারী থাকেন, কাজে অনেক মানুষজন থাকেন যারা আসেন, বাইরে থেকে আসেন, তাদের হয়তো ইনফেকশন হয়েছে, সেখান থেকে বাচ্চাদের দ্রুত ইনফেকশনটা ধরে, এবং ধরলেই যেহেতু ইমিউনিটিটা ডেভেলপ করছে সেখানে তাড়াতাড়ি রোগ এবং লক্ষণগুলো খুব প্রকাশিত পেয়ে যায় এবং বেশি বেশি মাত্রায় হয়। আর একটু পরে যখন স্কুলে যায় বা ডে কেয়ারে যায়, যারা অনেকে ক্রেশে থাকে, সেখানে কি হয়, সেখানে আরো 4-5টা বাচ্চা আছে, হয়তো তাদেরও ইনফেকশন হয়েছে। গ্যাদারিং এর মধ্যে গিয়ে সমস্যাটা বাড়ছে। তো যত এরকম গ্যাদারিং হবে, যত ওভারক্রাউডিং হবে, তত কি হবে, ইনফেকশনগুলো তাড়াতাড়ি বাচ্চাদের শরীরে ছড়িয়ে পড়বে, সেখান থেকে রোগ লক্ষণ এগুলো হবে, রোগের সিমটমগুলো দেখা যাবে। এছাড়াও আর একটা বড় ব্যাপার, এখন যেহেতু চারপাশে আমাদের দূষণ খুব বেড়ে গেছে, প্রাকৃতিক দূষণ, বিভিন্ন রকম পরিবেশের দূষণ, এয়ার পলিউশন, বায়ু দূষণ, এগুলো খুব বেড়ে গেছে। সেইখান থেকে অনেক সময় যে ধরুন যাদের ইনফেকশনের প্রবণতা থাকে বা অ্যালার্জি প্রবণতা থাকে, তাদের আরও বেশি করে ইনফেকশন হয়ে যায়। অনেক সময় বাচ্চাদের সামনে স্মোকিং করলে ইনফেকশন হয়। তো এই ধরনের মেনলি এই কারণগুলোর জন্যই বাচ্চাদের এতখানি ইনফেকশন, মানে ইনফেকশনটা হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা বাড়াবাড়ি সমস্যা দেখা যায়। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, এই ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ভাইরাল ইনফেকশন এই দুটোর মধ্যে আলাদা কিভাবে করা যায়? দেখুন, ভাইরাল ইনফেকশনটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বেশি কমন, অনেক বেশি হয় বাচ্চাদের। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় না তা না, হয়। এবার ভাইরাল ইনফেকশনের কিছু কিছু ব্যাপার আছে। সিম্পটমস কি একই প্রায়? সিমটমস কিছু কিছু আছে মিল আছে, কিছু কিছু অমিল আছে। যেমন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে সব কিছু হঠাৎ করে শুরু হয়ে যায়, মানে মা বাবারা এসে আমাদের বলে যে বাচ্চা একদম ঠিক ছিল, হঠাৎ করে জ্বর 103-104 জ্বর উঠে যাচ্ছে। তারপরে জ্বরের সঙ্গে অনেক সময় সর্দি টর্দি হয়, নাক দিয়ে জল পড়া, সেই জিনিসগুলো, কাশি হয়, বমি, পাতলা পটিও হতে পারে, অনেক সময় লুজ মোশনও হতে পারে। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনে কি হয়, অনেক সময় ভাইরাল ইনফেকশনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেলে সেটা হয়, বা প্রথম থেকেই ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেগুলো কীরকম হয়, আস্তে 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 শুরু হয়। প্রথমে অল্প জ্বর, তারপর জ্বর আস্তে আস্তে বাড়ছে, অনেক দিন ধরে রয়েছে। এর সঙ্গে সঙ্গে যেটা পাওয়া যায়, আমরা কোনো না কোনো ফোকাস পাই, মানে ভাইরাস যেমন শরীরের সর্বত্রই সংক্রমিত করে, ব্যাকটেরিয়া বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া কোনো একটা জায়গায় সংক্রমিত করে। যেমন ধরুন যদি ব্যাকটেরিয়ার জন্য নিউমোনিয়া হয়, তাহলে মেনলি জ্বর হবে, কাশি হবে, বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে। যদি ব্যাকটেরিয়ার জন্য মাথার ইনফেকশন হয়, তাহলে জ্বর হবে, মাথা ব্যথা হবে, বমি হবে, বাচ্চারা ঝিমিয়ে পড়বে, খাওয়া দাওয়া কম করবে, একটু বড় বাচ্চাদের মাথা এরকম করতে গেলে লাগবে, অনেক সময় খিঁচুনি হতে পারে। যদি ব্যাকটেরিয়ার জন্য ইউরিন ইনফেকশন হয়, তাহলে জ্বর, তার সঙ্গে ইউরিন করার সময় জ্বালা করা, বা অনেক সময় খুব বেশি হলে বমি হওয়া, তল পেটে ব্যথা হওয়া, এই জিনিসগুলো হবে। অনেক সময় ব্যাকটেরিয়ার জন্য স্টুলে ইনফেকশন হয়, তাহলে সেক্ষেত্রে স্টুলের সঙ্গে ব্লাড আসা, সেই ব্যাপারগুলো হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে একটা ফোকাস থাকে,
দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু সকলেই পরিষ্কারভাবে বুঝে গেলেন তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ধরনটা কীরকম এবং একই সঙ্গে ভাইরাল ইনফেকশনের ধরন কীরকম। স্যার, এই যে আপনি ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে সর্দি কাশি জ্বর নাক দিয়ে জল পড়ার কথা বলছেন, সাধারণ জ্বর সর্দি কাশিতেও তো এই একই লক্ষণ দেখা যায়, তাহলে বাবা মায়েরা কীভাবে বুঝবেন যে কোনটা গুরুতর ভাইরাল ইনফেকশন হয়ে যাচ্ছে নাকি সাধারণ জ্বর সর্দি কাশি? তাহলে বলতে হবে যে বাচ্চাদের কি করে, আমরা বড়রা আমাদের কাজে যাই, কাজকর্ম করি, বাড়িতে আসি, খাওয়া দাওয়া করি, ঘুমোই, এগুলো আমাদের কাজ। বাচ্চাদের কাজ কি? বাচ্চাদের কাজ হচ্ছে একদম ছোট বাচ্চারা খাওয়া দাওয়া করা, হিসি পটি করা ঠিকঠাক, আর একটু বড় হলে তারা খাওয়া দাওয়া দৌড়দৌড়ি ছুটি করছে। তো বাচ্চাদের গুরুতর অসুখটা ঠিক এভাবেই বোঝা যায় যে ওরা যে কাজগুলো ওদের করা উচিত সেইগুলো অতটা করছে না। আচ্ছা, মানে একটা কথা আছে যে দ্য কিডস নেভার লাই, মানে একটা বাচ্চা এসে কখনো বলবে না যে আমার শরীর খারাপ বা শরীর খারাপ হয়নি, তাও শরীর খারাপ এরকম বলতে চায় না, বলতে পারে না ছোট বাচ্চারা। তাদের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয়ে যায়। মানে তাদের খাওয়া দাওয়াটা কম হচ্ছে, তাদের ঘুম কমে যাচ্ছে, তারা বা খুব বেশি ঝিমোচ্ছে, খাওয়া দাওয়া একদম করছে না, নর্মাল যে অ্যাক্টিভিটি খেলাধুলা সেগুলো করছে না। তো যখন দেখা যাবে যে এই সমস্যাগুলো হচ্ছে, যে একটা বাচ্চার জ্বর কাশি হচ্ছে বা জ্বর সর্দি কাশি হচ্ছে, কোনো একটা ভাইরাল ইনফেকশন হচ্ছে, সেখান থেকে তার মধ্যে তার যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো, খাওয়া দাওয়া, খেলাধুলা করা, এমনি নর্মাল অ্যাক্টিভিটিগুলো, সেইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, বাচ্চাটা ঝিমিয়ে পড়ছে। বা অতিরিক্ত ক্ষেত্রে যখন দেখা যাবে যে প্রচণ্ড জ্বর উঠে যাচ্ছে বা সিস্টেম ওয়াইজ, মানে ধরুন শ্বাসের খুব কষ্ট হচ্ছে বা দেখা যাচ্ছে অতিরিক্ত লুজ মোশন হচ্ছে, বাচ্চা খুব ডিহাইড্রেটেড হয়ে গেছে, মুখ চোখগুলো শুকিয়ে গেছে, ইউরিন খুব কম পাস করছে, বা ধরুন তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে বা কনভালশন মতো হচ্ছে, তো এইগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। মানে এই জিনিসগুলো যদি হয় তখন বাচ্চাকে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করার ব্যাপারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার বেশ কয়েকটা ডেঞ্জার সাইনের কথা বললেন, এইগুলোর যদি আপনি কখনো লক্ষ্য করেন আপনার বাচ্চার মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই একেবারেই দেরি না করে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন। টিম আক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। আর স্বাস্থ্য সংক্রান্ত এরকম আরও নানান ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং একই সঙ্গে আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। এবার আমরা এই যে ভাইরাল ইনফেকশন যাদের হয় এবং বারবার হয় তাদের ক্ষেত্রে আগে থেকে কী কী সতর্কতা নেওয়া দরকার এবং তাদের ট্রিটমেন্ট প্রসিজিওর কীরকম হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এক এক করে। তবে স্যার তার আগে একটা কথা বলবো, যেসব বাচ্চাদের ক্ষেত্রে বারবার করে ভাইরাল ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে কি আপনারা কোনো নির্দিষ্ট টেস্ট দেন? হ্যাঁ, এবার দেখুন কিছু কিছু অসুখ আছে যেগুলো আমরা বলি ইমিউনো ডেফিসিয়েন্সি। মানে মা বাবারা প্রায় বলেন যে আমার বাচ্চা ইমিউনিটি বাড়বে কী করে, কিছু ওষুধ দিন। ঠিক ওইভাবে ইমিউনিটি বাড়ানো যায় না, ওষুধ দিয়ে ঠিক ইমিউনিটি কখনো বাড়ানো যায় না, কিন্তু ইমিউনিটি জন্মগতভাবে কিছু কিছু বাচ্চাদের কম থাকে। আচ্ছা, সেই অসুখগুলো কিন্তু বিরল, অতটা পাওয়া যায় না, মানে কমনলি আমরা অতটা পাই না, একটু রেয়ার ডিজিজেস। তো সেই ক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে বাচ্চাটা খুব ঘন ঘন ইনফেকশন হচ্ছে, ভাইরাল হয়, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়াল হয়, তার সঙ্গে সঙ্গে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে না, আচ্ছা, হাইট ওয়েট, বাচ্চাদের ক্ষেত্রে সুস্থতা পরিমাপ হচ্ছে গ্রোথ, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, তো একদিকে হচ্ছে গ্রোথ, একদিকে হচ্ছে ডেভেলপমেন্ট। গ্রোথ মানে কি? গ্রোথ মানে হচ্ছে শারীরিক বিকাশ, আর ডেভেলপমেন্ট মানে কি? মানে হচ্ছে বুদ্ধির বিকাশ। যে যে বয়সে যে যে বাচ্চাগুলো যা যা করা উচিত, বসতে শেখা, দাঁড়াতে শেখা, চলা, দৌড়ানো, কথা বলা, তাহলে যদি দেখা যাচ্ছে বারবার অসুখের জন্য বাচ্চার গ্রোথ মানে হাইট আর ওয়েট ঠিক মতো বাড়ছে না, অথবা বাচ্চার ডেভেলপমেন্ট যেগুলো হওয়া উচিত সেইগুলো কোনো রকমভাবে আফেক্টেড হচ্ছে, তখন আমরা চিন্তা ভাবনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যদি কিছু স্পেসিফিক লক্ষণ থাকে, সেটা অসুখ অনুযায়ী নির্ভর করে, তখন আমরা কিন্তু চিন্তা ভাবনা করবো যে সত্যি সত্যি যে বাচ্চাটার কি ইমিউনিটি কম, মানে ইমিউনিটি বাচ্চাটার মধ্যে নেই, জন্মগতভাবে যে ইমিউনিটি থাকার কথা সেইটা নেই, ইমিউনো ডেফিসিয়েন্ট ডিজিজ অনেক হয়, অনেক রকমের হয়, তখন সেই আমরা ইমিউনিটি ডেফিসিয়েন্সির জন্য কিছু কিছু অসুখ করতে পারি, কিছু টেস্ট করতে পারি। এটা লম্বা লিস্ট আছে, অনেক বড়। স্যার আপনি তো বিভিন্ন টেস্টের কথা বলছেন যে যেগুলো রেয়ার ডিজিজ সেগুলোর ক্ষেত্রে আপনারা প্রয়োজন পড়লে ভবিষ্যতে টেস্ট করেন, তবে তার আগে একটা কথা বলুন যে সমস্ত বাবা মায়েরা এই বারবার ভাইরাল ইনফেকশন নিয়ে আপনাদের কাছে আসে তখন আপনারা কিভাবে ট্রিটমেন্ট প্রসিজিওরটা করেন? দেখুন, একটা কথা আছে যেটাকে বলা হয় যে লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট। আচ্ছা, যা যা লক্ষণ হবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট।
তো বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনগুলো নিজে থেকে ঠিক হয়ে যায়। আচ্ছা। এবং ওদের ট্রিটমেন্ট যে অপশনগুলো আছে সেগুলো ওই লক্ষণ বরাবর, মানে জ্বর হলে জ্বরের ওষুধ দেওয়া, আচ্ছা। কাশির ওষুধ বাচ্চাদের খুব একটা দিতে হয় না, তবু যদি বেশি কাশি হয় তখন কিছু কিছু কাশির ওষুধ বা ইনহেলার আমরা প্রেসক্রাইব করি। সর্দি হলে তার জন্য কিছু কিছু ওষুধ আছে, বমি বা লুজ মোশন হলে তার জন্য ওষুধ আছে। অ্যান্টিবায়োটিকের সাধারণত দরকার হয় না। আচ্ছা। যদি না দেখা যায় যে ভাইরাল ইনফেকশনের সঙ্গে আমরা মনে করি যে এর মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে জড়ো হয়ে ইনফেকশন করছে, তার কিছু কিছু লক্ষণ পেলে তবে আমরা অ্যান্টিবায়োটিক দিই। আচ্ছা। আদারওয়াইজ আমরা ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমরা বলি যে জ্বরের জন্য জ্বরের ওষুধ, বাচ্চার হাইড্রেশনের দিকে খেয়াল রাখা, মানে হচ্ছে যে বাচ্চাটা শরীর থেকে জল বেশি বেরিয়ে যাচ্ছে না, তো যেহেতু জ্বর টর হলে বাচ্চাটা খাওয়া দাওয়া কমিয়ে দেয়, একদমই তাই। তো সেই জন্য একটু জল খাওয়ানো, দরকার একটু ওআরএস খাওয়ানো, অন্যান্য খাবার দাবার যারা বাচ্চা খায় সেগুলো যতটা পারা যায় ততটা আর কি খাইয়ে যাওয়া, মা বাবাদের বলা, তো সেইগুলো বলি। তো এইগুলোই মেনলি বাচ্চাদের ট্রিটমেন্ট। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি, তবে তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব। স্যার, এবার একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে সমস্ত বাচ্চাদের বারবার করে ভাইরাল ইনফেকশন হচ্ছে, ধরুন একটু বড় বাচ্চা যারা স্কুলে যাচ্ছে বা ডে কেয়ারে থাকছে বা ক্রেশে থাকছে, তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খুব সতর্ক হওয়া দরকার? যদি বিষয়গুলোকে আমি ভাগ করতে চাই তাহলে 3-4 ভাগে ভাগ করা যায়। যেমন ধরুন, আমাদের মেডিকেল শাস্ত্রে একটা কথা আছে যে কি কি দিয়ে অসুখ হয়। একটা হচ্ছে হোস্ট, মানে যাদের অসুখ হচ্ছে মানুষ, একটা হচ্ছে ভেক্টর, মানে যারা অসুখটা ঘটাচ্ছে, মানে ভাইরাস, আর একটা হচ্ছে পরিবেশ। তো এই তিনখানা জায়গারই 3 জিনিসেরই একটু মডিফিকেশন দরকার, 3 জিনিসগুলোকে একটু ঠিক করতে হবে। প্রথমত হোস্ট, মানে যাদের শরীর খারাপ হচ্ছে, ধরুন একটি বাচ্চার শরীর খারাপ হয়েছে, প্রেফারেবলি তাকে যেন স্কুলে বা ক্রেশে না পাঠানো হয় তখন। আচ্ছা, তাহলে তার যেমন আরো শরীর খারাপ হতে পারে, অন্যান্য বাচ্চারও হতে পারে, তার যাতে না হয় সেই জন্য তাকে সবসময় হ্যান্ড হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাত থেকে কিন্তু অনেক সময় এই ইনফেকশনগুলো শরীরের মধ্যে প্রবেশ করে। তো হ্যান্ড হাইজিন মানে নোক টোক কাটা থাকবে, হাত পরিষ্কার করে রাখা থাকবে, শরীর খারাপ হলে মুখে নাকে যেন হাত না দেয়, দিলে সঙ্গে সঙ্গে যেন হাতটা আবার ধুয়ে দেয়, খাবার আগে খাবার ধুয়ে খেতে হবে, মুখে যেন বারবার হাত না দেয়, কাশির সময় যেমন এইভাবে যদি কাশতে পারে, যাতে কাশিটার এই যে কাশির মাধ্যমে যে সমস্ত জীবাণুগুলো যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সেগুলো যাতে নিজের মধ্যেই সীমাবদ্ধ থেকে বাইরে না যায়। তো এইগুলো হচ্ছে হোস্টের ব্যাপার। 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা চেষ্টা করব যে যতটা পারা যায় পরিবেশটাকে পরিশুদ্ধ রাখার, এয়ার পলিউশন এই জিনিসগুলো কম হওয়ার, চারপাশে যেমন স্কুল টুলগুলো বা কৃষি, যেন এসি থেকে অনেক সময় কিন্তু ইনফেকশন খুব ছড়িয়ে পড়ে, তো এসি থাকলে চালাতেই হলে সেটা রেগুলার পরিষ্কার করা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সবচেয়ে বড় কথা যদি ওয়েল ভেন্টিলেটেড হয়, যেমন ঘরে যথেষ্ট আলো হাওয়া চলাচল করে, তাতে কি হয় যে জীবাণুগুলো কিন্তু আলো হাওয়ার মাধ্যমে অনেকটা বেরিয়ে যায়। তো সেই আলো হাওয়া চলাচল করা, এগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল মডিফিকেশন। আর একটা হচ্ছে ভেক্টর, মানে সেটা এইটাই ব্যাপার যে ধরুন যদি কারোর চোখে ইনফেকশন হয় তাহলে তার সে যে রুমালটা ব্যবহার করছে বা টিস্যু ব্যবহার করছে সেটা যেন অন্য কেউ ব্যবহার না করে, সে যেন তার নিজের ব্যবহৃত হওয়া রুমাল বা টিস্যু ঠিকঠাক জায়গায় ফেলে দেয়, সেটা যেন কোনোভাবে সংক্রামিত না হয়। যদি কারোর বমি থেকে বা স্টুল থেকে অনেক সময় ছড়িয়ে যায়, সেই দিকে খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারগুলো মোটামুটি যে ভেক্টর, যেমন ধরুন ডেঙ্গিও তো একটা ভাইরাল ইনফেকশন, তো সেক্ষেত্রে মসকিটো রেপেলেন্ট যেগুলো বা মশারি টাঙানো সেগুলো ইম্পর্টেন্ট। এছাড়া আর একটা বড় ব্যাপার যেটা তো কম বেশি সব বাবাই জানেন, সেটা হচ্ছে ভ্যাকসিন বা টিকাকরণ একটা ইম্পর্টেন্ট। সরকারি যে সমস্ত ক্ষেত্রে যে টিকাকরণগুলো দরকার সেগুলো করানো খুব প্রয়োজন। এছাড়াও সরকারের বাইরে প্রাইভেটে আরও কিছু কিছু টিকাকরণের ব্যাপার আছে, বিষয়গুলো আছে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, টাইফয়েডের ক্ষেত্রে, জন্ডিসের, হেপাটাইটিস এর ক্ষেত্রে, চিকেন পক্সের ক্ষেত্রে। তো সেইগুলোর ক্ষেত্রেও যদি ভ্যাকসিনগুলো নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাকে অনেকভাবেই প্রোটেক্টেড রাখা যায়। একদমই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যার বাচ্চারা বারবার করে ঘন ঘন ভাইরাল ইনফেকশনের শিকার হচ্ছেন, বাবা মায়েরা একটুখানি সতর্ক থাকবেন এবং স্যার যে বিষয়গুলোকে বললেন সেই বিষয়গুলোকে মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। ট্রিটমেন্ট প্রসিডিউর নিয়ে যেমন আলোচনা হলো, ঠিক তেমনভাবেই কোন কোন দিক খেয়াল রাখলে আমাদের সকলের সন্তানরা সুরক্ষিত থাকবে সেই বিষয়টা নিয়েও কিন্তু স্যার কথা বললেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টিম আক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করবেন। আর একই সঙ্গে যারা আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন।
মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।